তিকোনা নদীর তীরের শান্ত এক শহর পাভিয়া। এই শহরকে সিটি অফ কিংসও বলা হতো। ফ্রম 6th century to 8th century ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ লম্বার্ড কিংডম। এখান থেকেই পুরো উত্তর ইটালি শাসিত হইতো। আজকে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সেত্তোসা দা পাভিয়াতে। এখানে আর্কিটেকচারের একটা অন্যতম নিদর্শন। এর যে এই সামনের ফাসাদটা, এটা হচ্ছে এই জায়গায় সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার। এটা তৈরি করতে প্রায় 200 বছর টাইম লাগছিল। এটা গথিক আর্কিটেকচারের শুরু হলেও এটা শেষ হতে হতে রেনেসাঁস আর্কিটেকচারের একটা প্রভাব চলে আসে। গালিয়াসো ভিস্কান্তি এটা নির্মাণ শুরু করে তার বংশের রাজকীয় সমাধি স্থল হিসাবে। এই কমপ্লেক্সের ব্যাপারে একটা অদ্ভুত কথা প্রচলিত আছে। রানী, she lost her first child during birth, so she vowed that if she can properly give birth to her second child, she would make a monastery for the monks. পরে সে মঙ্কদের জন্য একটা মনস্ট্রি নির্মাণ করে এই কমপ্লেক্সে। পাভিয়া শহরের একবার সেন্টারে দাঁড়িয়ে আছে এই গথিক গির্জা সান্তা মারিয়া দেল কারমিনে। 1970 সালে এই গির্জাটা নির্মাণ করা হয়। এটা এই লম্বার্ডি অঞ্চলের টেরাকোটা বা ইটের কাজের একটা অন্যতম উদাহরণ। যদিও ওই সময় গথিক স্টাইলের আর্কিটেকচারগুলো পাথর দিয়ে করা হতো, বাট এই পাভিয়া শহরের অনেকগুলো গির্জাই এরকম টেরাকোটা বা ইট দিয়ে তৈরি করা হয়েছে। সো এর কারণে পুরো শহরটার মধ্যেই একটা লালচে একটা ভাব। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় মাঝে মাঝে এরকম সুন্দর প্লাজা চোখে পড়তেছে। এটা একটা ইউনিভার্সিটি প্লাজা। এটা বিশ্বের অন্যতম প্রাচীন ইউনিভার্সিটির একটা। 1361 সালে এটা নির্মাণ করা হয়। এখানে ক্রিস্টোফার কলম্বাস পড়াশোনা করছেন। প্যাডেলের আবিষ্কারক আলেকজান্ডার ভোল্টা এখানে দীর্ঘকাল শিক্ষকতাও করছেন। এই শহরে হাঁটতে তেমন অনেকগুলো টাওয়ার চোখে পড়বে। 1100 থেকে 1200 শতাব্দীতে পাভিয়াতে এরকম 100-টির বেশি টাওয়ার ছিল। এই জন্য একে সিটি অফ 100 টাওয়ার্সও বলা হতো। রিচ পরিবারগুলো একজন আরেকজন থেকে উঁচা উঁচা টাওয়ার বানাইতো, কার ক্ষমতা কত বেশি ওটা দেখানোর জন্য। বর্তমান সময়ে শুধু 5-6টা টাওয়ারই পুরো শহরের মধ্যে টিকে আছে। পাভিয়ার গলিতে গলিতে হাঁটতে হাঁটতে এ ধরনের অনেক অসম্পূর্ণ বিল্ডিং দেখতে পারবেন। এটা আসলে একটা চার্চ, নাম সান্তা মারিয়া দি কানেপানোভা। এটা বাইরে থেকে দেখতে মনে হয় যে কোনো একটা নর্মাল চার্চ, আর বাকি 8-10টা চার্চের মতোই, কিন্তু এর আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর ভেতরে। ভেতরে ঢুকতেই দেখতে পারবেন একটা অক্টাগন শেপ, যা আলটিমেটলি একটা ডোমে কনভার্ট হয়েছে। আর এটা হচ্ছে পাভিয়ার রেনেসাঁস যুগের সবচেয়ে সুন্দর চিত্রকর্ম।
এটা মূলত একটা রাজকীয় বাজার বা গ্যালারি, যা 19 শতকের শেষের দিকে তৈরি করা হয়েছিল। মিলানের ফেমাস গ্যালারি ভিক্টোরিয়া থেকে ইন্সপায়ার হয়ে এটা বানানো হয়েছে। আমি এখন চলে আসছি পাভিয়ার সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্যাথেড্রাল অফ পাভিয়াতে। 1428 সালের নির্মাণ কাজ শুরু হয়, কিন্তু এটা শেষ করতে প্রায় 400 বছর লেগে গেছিল। এই বিল্ডিংয়ের প্ল্যানিংয়ে লিওনার্দো দা ভিঞ্চির কাছ থেকে পরামর্শ নেওয়া হয়েছিল। এটাও আগেরটার মতোই, ডোমের নিচ থেকে দেখলে অক্টাগন শেপটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। এখানে সবচেয়ে বড় ধর্মীয় স্থাপনা। এই ক্যাথেড্রালে যে গম্বুজটা আছে বা ডোমটা আছে, ওই ডোমটা ইটালির সবচেয়ে বৃহৎ ডোমের একটা। এটা বেসিক্যালি পাভিয়া শহরের স্কাইলাইন ক্রিয়েট করতেছে। অনেক দূর থেকে ওই ডোমটা দেখা যায়। এটা ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স, ফ্লোরেন্সের ডুমো আর রোমের পেনথিয়নের পর ইটালির চতুর্থ বড় ডোম। পাভিয়ার বড় ক্যাথেড্রালগুলোর ভিড়ে হয়তো এই চার্চটা অনেকের চোখে পড়ে না, কিন্তু তিকোনো নদীর সবচেয়ে কাছে এই বেসিলিকা দি সান তিউদারো চার্চটি ছিল। এটা মধ্যযুগের মৎস্যজীবী এবং শ্রমিকদের একটা প্রধান চার্চ ছিল। এই চার্চের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এর ওয়ালে একটা পেন্টিং আঁকা আছে। 1552 সালে পাভিয়া শহরটি ঠিক কেমন ছিল তার একটা ছবি আঁকা হয়েছে এখানে। যে টাওয়ারগুলোর কথা বলা হয়েছিল, টাওয়ারগুলো এখানে সুন্দর করে আঁকা আছে। দিন শেষে চলে আসছি তিকোনো নদীর পাড়ে, আর সামনেই সেই আইকনিক পন্তে কুপেরতো। এরা যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হয়ে গেছিল, কিন্তু পাভিয়ার মানুষ ইতিহাসকে হারাতে দেয় নাই। তারা আবার ঠিক আগের মতো এটা পুনর্নির্মাণ করছে।